ঠিক আছে, তাহলে রেডি, তাহলে ক্লাস শুরু করলাম। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি রেসপন্স। তোমরা কি কোনো জায়গাতে ফ্রিকোয়েন্সি রেসপন্স পড়ছো? অপ এম্পে বা এরকম কিছুতে? মনে নাই স্যার, মনে পড়ছিলাম না। আচ্ছা, ফ্রিকোয়েন্সি রেসপন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সাইনোসয়েডাল সিগন্যালের জন্য। তো আসলে যেটা ঘটনা ঘটে, আমাদের একটা ইয়ে থাকে আর কি, একটা এলটিআই সিস্টেম থাকে। মনে করো একটা এলটিআই সিস্টেম আছে। এটা হচ্ছে লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। এগুলো তো বোঝো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে তার মধ্যে আমি হয়তো একটা ইনপুট দিলাম, সামথিং একটা, যেটা ইনপুট দিলাম। ইনপুটকে আমরা সাধারণত কিভাবে লিখছি, এতদিন কন্ট্রোল সিস্টেমের মধ্যে আর অফ টি লিখেছে, রেফারেন্স ইনপুট আর কি। তাহলে সেটাকে আমি ধরে নিলাম, এটার মানটা হচ্ছে এ সাইন ওমেগা টি, এভাবে লিখছি। আচ্ছা, এখন আমি সামহাও একটা আউটপুট পাইলাম। আউটপুট আসলে এখানে আউটপুটটাকে আমরা লিখছিলাম সি অফ টি হিসেবে। তাহলে এখানে ঘটনা হইতে পারে যে আমার এখানে অ্যামপ্লিটিউডটা সামহাও চেঞ্জ হয়ে যেতে পারে একটা সিস্টেমের মধ্যে দিয়ে এসে। তারপরে তার কি হইতে পারে, তার যে ফেজটা আছে ওই ফেজটা চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, এগুলি কিন্তু তোমরা অনেক সময় দেখছো যে আমাদের যখন এসি সার্কিটের মধ্যে আমি যদি ক্যাপাসিটরের ভিতর দিয়ে একটা এসি সিগন্যাল দেই, কারেন্ট হোক বা ভোল্টেজ হোক, সেটা কিন্তু একটু চেঞ্জ হয়। তারপরে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে দিলে তার মধ্যে একটা চেঞ্জ হয়, ঠিক না? জি স্যার, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হয়েছে। এই জিনিসগুলো একটু হয়। তা আমাদের মূলত ফ্রিকোয়েন্সি রেসপন্স অ্যানালাইসিসটা এখানটায় নিয়ে, যে আমাদের ইয়ে সাইনোসয়েডাল সিগন্যাল, এটা নিয়েই আমাদের মূলত কাজ আর কি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা হয়, বোর্ডটা যে ডাইনামো নেয় কেমন, আমরা এটাই তো ভুলে গেছি আবার ফির। হুম। আচ্ছা, এরপরে যেটা আমার হচ্ছে এখন এই সিগন্যালকে আমরা একটু ইয়ে করে দেখবো। আর আমরা এই ধরনের রেসপন্স পাওয়ার জন্য তখন আমরা করি কি, এস এর জায়গায় আমরা জে ওমেগা বসাই। এখন তোমাদের সাথে একটা মাথার মধ্যে প্রশ্ন, যে ওই যে জি অফ এস যেটা আছে আমাদের যে ইয়েতে, আহ ট্রান্সফার ফাংশনের মধ্যে যে জি অফ এস টা আছে, এইখানের মধ্যে এস এর জায়গায় আমরা জে অফ ওমেগা বসাই, তাহলে তখন সেটাকে আমরা জি অফ জে ওমেগা লিখি আর কি। তো সেটাকে ইকুয়াল টু আমি লিখি, তাহলে এটা হইতে পারে কি, তার একটা ম্যাগনিটিউড থাকবে জি অফ জে ওমেগা, আর তার আমি একটা ফেজ পাবো, অ্যাঙ্গেল অফ জি অফ জে ওমেগা। এখন তোমাদের কাছে প্রশ্ন, আমি বলছি ফ্রিকোয়েন্সি রেসপন্সের সাইনোসয়েডাল ইনপুটের জন্য আমরা ইয়ে নিয়ে কাজ করি, তাহলে আমরা এখানে জি অফ এস এর জায়গায় জে অফ ওমেগা বসাইলাম কেন? তোমাদের কার কার কি মনে হয় যে আসলে এটা কেন হইতে পারে? স্যার ওই যে এস আসলে স্যার ল্যাপ্লাসিয়ান ডোমেইন ছিল, যেখানে ইমাজিনারি প্লাস রিয়েল পার্টটা ছিল, আর জিওমেগা দিয়ে শুধু ইমাজিনারি পার্টটা বুঝাইতেছে হ্যাঁ, ওখানে সিগনালে। মানে হ্যাঁ, এটা যে শুধু ইমাজিনারি এক্সিস বলছে, তাহলে সেটা দিয়ে আসলে আমি শুধু ইমাজিনারি এক্সিস নিয়ে কেন কাজ করতেছি? তোমাদের কি কারো মনে আছে যে আমার যদি সিগমা এখানে হচ্ছে ইমাজিনারি এক্সিস, আমার যদি কোনো পোল যদি এখানে থাকে, তাহলে ওই সিস্টেমটা দেখতে কিরকম?
সাইনোসয়েডাল না, জি স্যার, ওই জন্য বসেছি। বুঝতে পারছো এখন জিনিসটা? বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে ম্যাগনিটিউড, এটা হচ্ছে আমাদের ফেজ। তাইলে এখন যেটা আমাদের ইয়ে আউটপুট যেটা হবে, যে এখানে যে আউটপুটটা আসছে, আমরা আগে থেকে জানি আউটপুটের ইকুয়েশন বের করি হচ্ছে আউটপুট সি অফ টি, সেটা আসলে আমার কি অ্যাকচুয়ালি রেফারেন্স ইনপুটটা, তার সাথে মাল্টিপ্লাইড থাকে আমার এই যে সিস্টেমটা জে অফ ওমেগা, ঠিক না? এরকম না? এটা কিন্তু মাল্টিপ্লিকেশন আর কি, ঠিক আছে? আমাদের ইয়ে ছিল কি, ওই ট্রান্সফার ফাংশন ইকুয়াল টু ছিল কি ইয়ে সিএস বাই আর এস। তো এইভাবে আসছে আর কি। এখন আমাদের আর অফ টি, এটা তাহলে অ্যাকচুয়ালি কি, এই যে আমাদের এ সাইন ওমেগা টি না, তাহলে এটাকে আমি লিখতে পারি এ সাইন ওমেগা টি, আর এটার সাথে তোমার মাল্টিপ্লাইড থাকবে আমাদের ওই যে ম্যাগনিটিউড জি অফ জে ওমেগা, আর তার সাথে থাকবে ফেজ জি অফ জে ওমেগা, ঠিক না? এরকম ধরনের মাল্টিপ্লাই হবে। এখন ও তো এই যে এ অফ সাইন ওমেগা, এটা ঠিক না? তাহলে এইখানে এটারও তো একটা অ্যামপ্লিটিউড আছে, আর এটার একটা অ্যামপ্লিটিউড আছে, আর এখানেও একটা ফেজ আছে। তাহলে এই অ্যামপ্লিটিউড আর এই অ্যামপ্লিটিউড গুণ হয়ে যাবে, আর এই ফেজ আর এই ফেজটাও মানে অ্যাড হয়ে যাবে আর কি, একত্র হয়ে যাবে। তাহলে সেটাকে আমি একসাথে এভাবে লিখতে পারি যে এ জি অফ জে ওমেগা, এভাবে দিয়ে তারপর দিলাম মনে করো সাইন, এটাকে দিলাম ওমেগা টি, প্লাস আমার যে ওই যে ফেজ ডিফারেন্সটা হয়েছে, ফেজ ডিফারেন্সটা কত হয়েছিল, ফাই, ওই যে আউটপুটের এখানে, যেটা আমরা আগে বলছিলাম আর কি, যে এখানে দেখো একটা ফাই পরিমাণ ফেজ ডিফারেন্স হয়েছে না, সেটা সেটা সহ এই জিনিসটা। তো এই যে এই টোটাল জিনিসটাকে আমি এখানে লিখছি এ বার, ঠিক আছে, এ বার এটাকে, আর এটাকে সাইন অফ ওমেগা টি প্লাস ফাই লিখতেছি, যেটা আমি ওই যে শুরুতে আমি আউটপুটের যে ইকুয়েশনের মধ্যে আমি লিখছি, আমি এই যে ওই আউটপুটের ইয়েটা বের করতেছি না, এক্সপ্রেশনটা বের করতেছি না, এখানে যে লিখলাম যেটা, সেটাকে আমি এইভাবে দেখাইতে পারি এই জায়গার মধ্যে। বুঝতে পারছো তো জিনিসটা? হ্যালো, বুঝতে পারছো? স্যার দুইটা স্যার ফেজর ফর্ম হলে তো যে আপনি কি স্যার ফেজর ফর্মটা নিছেন এ সাইন ওমেগা টি এর সাইনোসয়েডালের? না না, আমি এখনো পর্যন্ত কোনো ফেজর ফর্ম আমি এতে আনিনি। তুমি এইটাকে আমি ফেজর ফর্মে লিখছি, এই যে এইখানটাকে আমি ফেজর ফর্মে লিখছি, কিন্তু ফাইনালি এই জায়গাতে লিখিনি। তুমি এটাকে তুমি লিখতে পারো, তুমি ইচ্ছা করলে এটাকে এইভাবে লেখো। তাহলে হচ্ছে গিয়ে এবার ফেজর ফর্ম যদি লেখো এট এন অ্যাঙ্গেল কত, ফাই, ওমেগা টি প্লাস ওমেগা ফাই টি প্লাস আসবে, কেন না, জাস্ট আর ফাই আসবে, ওমেগা কি বলো? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আর এখন টাইম, টি দিয়ে হচ্ছে টাইম, আর ফাইটা হচ্ছে আমার ইয়েটা ফেজ, সে কত ফেজে ইয়ে করতেছে, ঠিক আছে? এখন আমরা একটু ম্যাথমেটিক্যাল একটু অপারেশনের দিকে আমরা একটু যাবো এখন। দাঁড়া, আমার কলম রাখছি কই দেখে নি। আচ্ছা, এখানে ইয়ে দেখতেছো তো নাকি, খাতা দেখতেছো তো? জি স্যার। আচ্ছা, আমরা যখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাগনিটিউড অফ, স্যার মানে ম্যাগনিটিউড। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইলে স্যার ভালো, মানে একটু
এইভাবে করলে কি সুবিধা হইতো? ধরো ম্যাগনিটিউড এন, এভাবে ভালো হচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। ম্যাগনিটিউড এন্ড ফেজ ক্যালকুলেশন ফর সেকেন্ড অর্ডার সিস্টেম। আমরা এই জিনিসটা নিয়ে এখন একটু ইয়ে করবো আর কি। তাহলে আমরা যেটা জানতাম যে টি অফ এস সমান কি, সিএস বাই আর এস। সিএস টা কি? সিএস কি? স্যার আউটপুট, স্যার কন্ট্রোল। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে ইনপুট। এবারে ওমেগা এন কি, যেটা কি? ওমেগা আছে স্যার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আর যেটা আছে হলো স্যার ড্যাম্পিং রেশিও। ড্যাম্পিং রেশিও, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন বলছে যে ফ্রিকোয়েন্সি রেসপন্স, তাহলে ফ্রিকোয়েন্সি রেসপন্সের জন্য আমরা যে কাজটা করব, এস সমান সমান বসাবো জে ওমেগা। সেটার কারণটা আমি আগেও ব্যাখ্যা করছি। তাইলে আমাদের টি অফ জে ওমেগা এটা হবে ওমেগা এন স্কোয়ার, তাইলে এস এর জায়গায় জে ওমেগা এন স্কোয়ার প্লাস টু ওয়াইস যেটা ওমেগা এন জে ওমেগা প্লাস হচ্ছে, এটা তো এস স্কোয়ার ভুল, ওমেগা এন স্কোয়ার হবে, এটা এটা ওমেগা এন স্কোয়ার হবে। স্যার একদম প্রথমে স্যার এটা কি স্যার জে ওমেগা না জে এন ওমেগা স্কোয়ার? না, জে ওমেগা এন, ওমেগা এন আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নিচে যেটা। আচ্ছা, ওই যে এস স্কোয়ারের পরিবর্তে যেটা লিখছেন স্যার জে এন ওমেগা হয়, ওমেগা এন হয়। ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, এটা ইয়ে লিখে ফেলছি, ঠিক আছে। হ্যাঁ, জে ওমেগা হবে। আচ্ছা, তাইলে এখানে যেটা হবে, তাইলে ওমেগা এন স্কোয়ার বসাইলাম। তাহলে এটা কি হবে, জে কে স্কোয়ার করলে মাইনাস ওয়ান হয়ে যাবে, ঠিক না? তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা এন স্কোয়ার প্লাস জে অফ টুয়াইস যেটা ওমেগা এন আর হচ্ছে কি ওমেগা। এখন দেখো ওমেগা এনটা হচ্ছে আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা। এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটার মধ্যে যদি তাকে এই কাপাও, তখন কি হবে, আমরা আজকে একটা ভিডিও দেখবো, বুঝছো? তো তখন খুব ভালো মতো বুঝতে পারবা, খুব সিম্পল একটা উদাহরণের মধ্যে। আর ওমেগা হচ্ছে তার যে কোনো সময়কার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ও ওয়ান, এটা হচ্ছে ওয়ান মাইনাস ওমেগা ডিভাইডেড বাই ওমেগা এন স্কোয়ার, ওমেগা এন স্কোয়ার প্লাস জে অফ টুয়াইস যেটা ওমেগা ডিভাইডেড বাই ওমেগা এন। এটা হচ্ছে আমি ডিভিশন করছি বাই ওমেগা এন স্কোয়ার। ঠিক আছে, বুঝছো? ও এক হয়ে গেছে, এটা মাইনাস এখানে ছিল। আর এই যে ওমেগা থেকে ওমেগা এন ভাগ হচ্ছে, আর এই ওমেগা এর সাথে কাটাকাটি হয়ে গেছে, বুঝছো তো? জি স্যার। আচ্ছা, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই, এটাকে লাগবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস জে অফ টুয়াইস যেটা এক্স। এখানে আমার এক্স সমান সমান হবে বাই ওমেগা এন। বুঝছো? এতটুকু বোঝা গেছে নাকি? এখন একটা জিনিস তোমাদের সাথে ইমাজিনারি নাম্বার একটা জিনিস নিয়ে আলোচনা করি। এখানে দেখো রিয়েল পার্ট আছে, এটা এইটা আছে ইমাজিনারি পার্ট, এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, আর এটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। এ প্লাস আই অফ বি, এটার ম্যাগনিটিউড কত? স্যার রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এটার অ্যাঙ্গেল কত? টেন ইনভার্স টেন বি ইনভার্স, বি বাই এ। হ্যাঁ, বি বাই এ। বি উপরে থাকবে তোমার ইমাজিনারিটা, আর ইয়ে থাকবে নিচে থাকবে হচ্ছে গিয়ে রিয়েল পার্টটা। এখন এটা যদি এভাবে ওয়ান ডিভাইড বাই এটা হয়ে যায়, তখন যে সূত্রটা হয় ওইটা আমি এখানে ডিরেক্ট, ওইটা এখন এই জায়গার মধ্যে ইউজ হবে। তো এখন তুমি ব্যবহার করবে কি, আমাদের যেটা ম্যাগনিটিউড,
ম্যাগনিটিউড আমরা যে ট্রান্সফার ফাংশনটার ম্যাগনিটিউডকে আমরা এইভাবে দেখাচ্ছি, সেটা আসবে এইভাবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টুয়াইস যেটা এক্স স্কোয়ার, এভাবে। বুঝছো জিনিসটা? বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যেটা হবে আমার ফেস যেটা হবে এট অ্যান অ্যাঙ্গেল টি, এটা হবে, এখানে দেখো এখানে 10 ইউজ করছি, এটা প্লাস, এখানে জাস্ট এটা মাইনাস হয়ে যাবে, বুঝছো? মাইনাস 10 ইনভার্স, একই কাজ করবা, উপরে বসাবা ইমাজিনারিটা, নিচে বসাবা ইয়েটা রিয়েলটা। ইমাজিনারি হচ্ছে টুয়াইস যেটা এক্স, আর নিচে হচ্ছে 1/x²। এটুকু কি মানে ম্যাগনিটিউড অফ ফেজ বের করার সূত্রটা। বুঝছো জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। এটা কমপ্লেক্স নাম্বারের সিম্পল জিনিসই, এটা তো ভয় পাওয়ার কিছু নেই। স্যার ওই যে 10 এর সামনে মাইনাসটা আবার কেন বসে? মাইনাসটা হচ্ছে কি 1/, দেখে ইনভার্স তো এই জন্য মাইনাস আসবে এখানে। আর যদি মনে করো হঠাৎ করে খুব কনফিউশন লাগে, ইন্টারের ওই কমপ্লেক্স নাম্বার বইটা আবার বের করতে পারো, ওটা শুরু থেকে দেখলেও পাবা। আচ্ছা, এখন যেটা হবে ক্যালকুলেশন অফ রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। সার্কিটের মধ্যে এটা বলো যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে কি হয়? স্যার মানে দুইটা জিনিস সেম হয়ে যেত স্যার, সার্কিট 1 2 তে পড়ছিলাম। এক্সেল সমান এক্সি ছিল, কিন্তু তখন হ্যাঁ, হইতো কি আসলে? স্যার ইন্ডাকটিভ এফেক্ট আর ক্যাপাসিটিং এফেক্ট একটা একটা মেবি হ্যাঁ, এটা না তো লেখা বুঝে যায়। গেছি যে এক্সেল আর সমান এক্সি, এটা তো আমি বলছি, কিন্তু হইতো কি, এটা ইফেক্টটা কি ছিল কারেন্ট আর ভোল্টেজের রেসপেক্টে? যাই হোক, এটা তোমরা ইয়ে করবা সার্কিটের জন্য, অল্টারনেটিং কারেন্ট সার্কিট করকরণের বই কিনে নিবা। তোমার মনে হয় ম্যাক্সিমাম সাদিকও পড়ো না? জি স্যার, আমরা সাদিকই পড়ছিলাম। হ্যাঁ, সাদিকও পড়ছো, ভালো করছো। সাদিকও পড়ায়, কিন্তু কনসেপ্টের জন্য ওই করকরণের বইটা ভালো বেশি, ছোট্ট একটা বই। তো তোমার ওইখানে ওই সময় যে যেটা হইতো যে সার্কিট রেজিস্টিভ হয়ে যেত, ঠিক না? রেজিস্টিভ হয়ে গেলে তোমার হচ্ছে হিউজ কারেন্ট ফ্লো করা শুরু করতো। ওই এক্সএল আর এক্সি একটা একটাকে ক্যান্সেল আউট করে ফেলে, তাহলে কি হিউজ কারেন্ট ফ্লো করে না? একটু কি মনে আছে নাকি হিউজ ভোল্টেজ? যাই হোক, এটা হঠাৎ করে অনেক বেশি হয়ে যায়। এটা তোমরা হচ্ছে গিয়ে আরেকটা যেটা আছে, সেটা হচ্ছে গিয়ে দুইটা যদি টিউনিং ফর্ক নাও, টিউনিং ফর্ক চিনো? এই যে এরকম, জি স্যার, চিনি স্যার। হ্যাঁ, ওই দুইটা টিউনিং ফর্কের যদি তোমার ইয়ে ওই যে ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেটা আছে, এই দুটো যদি সমান এরকম হয়ে যায়, তাহলে তারা হচ্ছে খুব জোরে এই যে এটার কাপা আর এটার কম্পনের যদি যেরকম ফেজ মিলে যায়, তাহলে দুইটার যোগফল আরো অনেক হিউজ ইয়ে হয়ে যাবে, বেড়ে যাবে। তো হচ্ছে ফ্রিকোয়েন্সি অনেক হাই হয়ে যাবে তখন, এটা এই সরি অ্যামপ্লিটিউড অনেক হাই হয়ে যাবে, তখন অনেক জোরে কাঁপা শুরু করবে। বুঝছো? এগুলো হচ্ছে রেজোনেন্সের জন্য মানে ইম্পর্টেন্ট কনসেপ্ট আর কি। তারপরে তোমার জন্য কোনো ঝুলন্ত ব্রিজের মধ্যে আর্মিকে কখনো মার্চ করতে নিষেধ করে কেন জানো? স্যার ওইটা যদি স্যার ব্রিজ ভেঙে। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর ওই ফ্রিকোয়েন্সি সমান হলে স্যার হ্যাঁ, ব্রিজ যদি ভাঙবে সমান যায়। হয়ে যায় পুরা ব্রিজ শুদ্ধ কাঁপা শুরু করে দিবে। জি স্যার, টাকুমা ব্রিজ ভেঙে পড়ছিল স্যার। হ্যাঁ, সেটাই, ওই ওই সব কারণে। তো সে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আমরা এখন রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি সেটা আমরা এখন ক্যালকুলেশন করে দেখবো। তাইলে আমরা এখন পর্যন্ত যে কনসেপ্ট গুলো পাইলাম, ম্যাগনিটিউড সমান সমান আমরা পাইলাম, এম দ্বারা ম্যাগনিটিউড বুঝাচ্ছি এখন আর কি। তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস টুয়াইস যেটা এক্স স্কোয়ার, এরকম পাইছি। আর এখানে এক্সটা ছিল অ্যাকচুয়ালি আমার যে কোনো সময় ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আর এখন ন্যাচারাল কি বলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এটা পাইতে হয়, এটা ওই ছবিটা সার্কিটের বই দেওয়া, সার্কিটের বইটা আমার হাতের কাছে আছে, আমি পাই কিনা একটু দেখে দাঁড়ো।
হ্যাঁ, এই যে দেখতেছো এখানে একটা কর্পোরেটের বই আছে। আচ্ছা, ওই বইয়েরই আমি একটা চ্যাপ্টার 5 এর দিকে, এখানে তুমি এই যে এখানে ছবিটার দিকে তাকাও, এদিকে একটু দেখে কি বুঝতে পারতেছো কিনা। এই যে এইখানে দেখো, আমার এখানে ফ্রিকোয়েন্সি, এই পাঁচটার মধ্যে ফ্রিকোয়েন্সির সাপেক্ষে এই যে দেখো, এই যে ভিএল, ভিসি, এই সবগুলা জিনিস এখানে ইয়েতে আছে। যখন তোমার ওই যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতেই হবে, তখন দেখো খুবই হাই পরিমাণ, এই যে এখানে এখানে এটা কারেন্ট আর কি, খুবই হাই পরিমাণ কারেন্ট এখানে ফ্লো করতে থাকবে, প্রচুর হাই কারেন্ট পাওয়া যাবে। তাহলে এই পিকটা পাইতে হলে আমাকে কি করতে হবে? কোন একটা ইসের পিক আমি কিভাবে পেতে পারি? রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স মানে ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিট্যান্স সিং করে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। ইন্ডাক্টর চেঞ্জ চেঞ্জ করে না, নর্মাল চিন্তা করো, ডিফারেন্সিয়েশন করে, ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 বসায় না? জি সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের হ্যাঁ ম্যাক্সিমাম হ্যাঁ, পয়েন্ট। ঠিক আছে। তো এটা হচ্ছে সেই সার্কিটটা আর কি, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে আমাদের যে বিটা জিনিসটা ছিল, আমাদের এখানে ভোল্টেজ, এখানে সরি এখানে একটা ফ্রিকোয়েন্সি, এখানে ভোল্টেজ, আর এখানে দেখছি যে খুবই হাই এখানে আমি দেখছি অনেক হাই আমি কারেন্ট পাচ্ছি এই জায়গার মধ্যে। আহ এটা সরি এখানে কারেন্টের এটা, ঠিক আছে। তাহলে আমার এই পয়েন্টটা দরকার, এখানে আমার রেজোনেন্স, এটা হচ্ছে আমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এই জায়গার মধ্যে। তাহলে সেটা আমার পাইতে হইলে করতে হবে কি, ফর ওমেগা আর, সেটা বের করার জন্য আমাকে করতে হবে ডি এম ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল টু 0, এভাবে বসাইতে হবে। বুঝছো জিনিসটা? এই যে এখানে যে এক্সটা আছে, এটার সাপেক্ষে বসাবো, করব। তাইলে আচ্ছা, ঠিক আছে, কারেন্ট চলে গেছে। অপু কি আছো? জি স্যার। তোমাদের কি হলে কারেন্ট গেছে নাকি আছে? আর আমি তো বাসায় চলে আসছিলাম। আচ্ছা, সমস্যা নেই। আর বাকিদের কি অবস্থা তাহলে একটু দেখে নি ধরো, হলে কি কেউ আছো? জি স্যার। হলে কি কারেন্ট চলে গেছে? জি স্যার, কারেন্ট চলে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাও কন্টিনিউ করি আমরা। আচ্ছা, রেকর্ড তো হচ্ছি। এখন তুমি মনে করো বিভিন্ন কমন টমন নিয়ে, এটা আমি টোটাল প্রসিডিউরটাই আমি নোটের মধ্যে আমার দিয়ে দেওয়া আছে। তো সেখান থেকে তুমি, আমি ফাইনালি এই যে এরকম পাবো, এক্স ইকুয়াল টু, এটাকে তুমি ডানে বামে নিবা, ইয়েতে করো, ধরো এখানে √1 মাইনাস টুয়াইস জেটা স্কোয়ার আসবে। তাহলে এক্স সমান সমান কি ছিল? ওমেগা আর ডিভাইড বাই ওমেগা এন। মানে ওমেগাটা অ্যাকচুয়ালি ছিল কি যে কোনো সময়, তো আমরা কোন সময়ের জন্য করতেছি? রেজোনেন্সের সময়। তো সেই জন্য এখানে ওমেগা আর লিখছি কথাটা। তাহলে এটাকে √1 মাইনাস টুয়াইস জেটা স্কোয়ারই করছি। তাহলে ওমেগা আর 1 মাইনাস টুয়াইস, এখানে এই জেটা স্কোয়ার বসালাম আমরা। ঠিক আছে, তাহলে আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সির জন্য সূত্রটা হচ্ছে এইটা। তাহলে এগুলি, এই সূত্রগুলা মধ্যে রাখবা। আমি মূলত তোমাদের ওই যে তোমাদের এখানে বই একটা নাটারাজনের বই আছে, ওর বইটা ফলো করতেছি আর কি, এই ফ্রিকোয়েন্সি রেসপন্সের জন্য। চ্যাপ্টার নাম্বারটা আমার এখন খেয়াল নাই অতটা, এটা মনে হয় চ্যাপ্টার 5 মনে হয়, বুঝছো? চ্যাপ্টার 5 সম্ভবত, কারণ বইটা এখন আমার হাতের কাছে নেই, আমি লিখে পরে বইটা ফেরত দিয়ে দিছি। আচ্ছা, তাইলে এরপরে যে কনসেপ্টটা আমাদের আছে, সেটা হচ্ছে রেজোনেন্ট পিক।
এটাকে এমপি হিসেবে দিছে, মানে হচ্ছে আমি তো ফ্রিকোয়েন্সির মানটা পাইলাম, এটাকে আমি পাইলাম হচ্ছে ওমেগা এন √1 মাইনাস টুয়াইস জেটা স্কোয়ার এরকম পাইলাম। কিন্তু আমার এই যে এই পিকটার ভ্যালু কত, এই যে এইটার এই মানটা কত, এইটার মান কত সেটা আমাকে বের করতে হবে, এই এমপির মানটা বের করতে হবে। তাহলে সেটা করতেছি এখানে। স্যার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি তার ড্যাম্পিং ফ্রিকোয়েন্সির মতো হয়ে গেছে না একদম? টু আছে ড্যাম্পিং এখানে, ফ্রিকোয়েন্সি। আর টু আছে এখানে। হুম। ভাবছিলাম ওইটা ওই যে ওমেগা এন √1 মাইনাস জিটা স্কোয়ার হয়ে গেছে, এদিকে টু আছে। আচ্ছা, না না না, 2 আছে এখানে। আচ্ছা, ড্যাম্পিং ওমেগা √1 মাইনাস ইয়ে যে ওমেগা ডি যেটা, ও সিগমা ডি যেটা লিখতাম, জি স্যার, ওমেগা ওমেগা এন ডি। √1 মাইনাস যেটা স্কোয়ার। ও আচ্ছা, না না না, ওটার সাথে মিলাই ফেলো না, একরকম না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা পিকটা আমাদের কততে আসবে, সেটাও একই কাজ, আগের মতোই। আমরা হচ্ছে এম সমান সমান আগেই পাইলাম যে 1 মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টুয়াইস জেটা এক্স স্কোয়ার। আর আমি এইদিকে হচ্ছে এই কি জানি বলে ওমেগা আর এর ভ্যালুটা পেয়ে গেছি, সেটা হচ্ছে গিয়ে ওমেগা এন √1 মাইনাস জেটা স্কোয়ার। তাহলে দেখো, এটাকে হচ্ছে ওমেগা আর ডিভাইডেড বাই ওমেগা এন সরি টুয়াইস জেটা স্কোয়ার, এভাবে লেখা যায় না? তাহলে এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, এই যে এখানে যে এক্স বসাইছি সেই এক্সটা না? দেখো তো, বুঝছো কিনা? জি স্যার। হ্যাঁ, তাহলে এই এক্সটাকে জাস্ট এখানে বসাই দিবা, বুঝছো? তারপরে তুমি মান পেয়ে যাবা। তুমি ওইখানে মানটা পাবা হচ্ছে এমপি এর মানটা পাবা 1/2 যেটা √1 মাইনাস জেটা স্কোয়ার এরকম পাবা আর কি। আচ্ছা, এরপরে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। ব্যান্ডউইথটা আমি তোমাকে করকরনের বইয়ের মধ্যেই ইয়েতে দেখাই। এই যে এখানে একটু তাকাও, তাকায় এখানে দেখো যে আমার হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে এটা আমাদের ইসের সার্কিটটার, বুঝছো? তার হচ্ছে এখানে যেটা আছে গিয়ে V/R কি, এটা কারেন্ট, এখানে কারেন্টের মান সর্বোচ্চ মানটা। তো তার হচ্ছে এই V/1/√2। তাহলে 1/√2 এর ইয়েতে বলো তো কত আসে, 0.707 না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে কি মানে আমার ম্যাক্সিমামের ইয়ে থেকে বা হচ্ছে কি আমার 0 থেকে 70.7% যাইতে যাওয়ার পর তার যে এখানে যে দেখছো, এখানে দেখো, এখানে একটা পয়েন্ট পাওয়া গেছে, এখানে একটা পয়েন্ট বসে, এইটার যেই ব্যান্ড গ্যাপটা এটাকেই বলে ব্যান্ডউইথ। দেখে তো বুঝতে পারতেছো জিনিসটা? ব্যান্ডউইথের কনসেপ্টটা বুঝছো? স্যার আরেকবার বললে একটু ভালো হতো। হ্যাঁ, আমাদের হ্যাঁ আমাদের যে ইয়েতে মনে করো এটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ। তোমাদের মানে আমি আর তোমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ আঁকাটা এবার আর শিখাচ্ছি না, আগে প্রত্যেকবারই বোর্ডে বোর্ডে শিখাই, এবার সিলেবাস থেকে রাখতেছি না, তোমাদের ম্যাটল্যাবের মধ্যে আমি করে দেখাবো, মানে পরীক্ষায় আসবে না। কিন্তু এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ, এটা কিভাবে ড্র করে এগুলোর প্রসিডিউর আছে। তো এখানে তুমি দেখো যে এখানে একটা পয়েন্ট আছে, এই দেখো 7.7 মানে 70.7%, এই জায়গার মধ্যে এখানে একটা পয়েন্ট ছেদ করছে, এখানে একটা পয়েন্ট ছেদ করছে না? বুঝতেছো কিনা? জি স্যার। যখন 100% তখন তো একটা পয়েন্ট ছেদ করবে, ঠিক না? জি স্যার। হ্যাঁ, তো 70.7% সে এই যে ব্যান্ডউইথ এটাকে ছেদ করতেছে, তো তার হচ্ছে কি এটা একটা ফ্রিকোয়েন্সির জন্য হবে, এটা একটা ফ্রিকোয়েন্সির জন্য হবে না, এটা একটা ব্যান্ড না, ফ্রিকোয়েন্সি ব্যান্ড না এই জায়গাটুক? জি স্যার। হ্যাঁ, তাহলে এইটুককে বলে হচ্ছে ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ যেটা আছে সেটা আমি তোমাদেরকে যে এখানে ইয়ের মধ্যে দেখো
যে it is the range of frequency over which the magnitude of transfer function drops to 70.7% from its zero value. বুঝছো এখানে কেন মানে 70.7 বলছে? স্যার এটা বুঝতে পারছি স্যার। হ্যাঁ ঠিক আছে, তাইলে এরপরে আমাদের ব্যান্ডউইথ বের করার জন্য এখন তোমার করছে কি তোমার এই যে এম বের করছে, এটা ইয়েতেই দেখাই তোমাদের স্লাইডের মধ্যে যেটা আছে, এটাই আমাদের আজকে লাস্ট কনসেপ্ট, এটা ইয়েতে দেখে দেন। হ্যাঁ এখানে দেখো, তাহলে হচ্ছে গিয়ে তাহলে প্রথমে আমরা ম্যাগনিটিউডের ইয়েটা জানি, ইকুয়েশনটা জানি এরকম, তার মধ্যে এক্স এর ভ্যালু হচ্ছে এরকম। এখন সে বলছে যে কি এট জিরো ফ্রিকোয়েন্সি বা ওমেগা টু জিরো ইয়ে থাকবে, তখন আমাদের এম এর ভ্যালুটা 1 থাকবে। দেখো তুমি এক্স এর ভ্যালু যখন জিরো, এখানে সব তুমি যদি জিরো বসায় দাও, এটা 1/1 হয়ে যাবে, এটা ইয়ে হয়ে যাবে 1 হয়ে যাবে। আর 70.7% মানে হচ্ছে কি 1/√2। কিভাবে বুঝতে পারছো? জি স্যার এটা বুঝেছি। হ্যাঁ তাইলে এখানে তখন কাজটা করতে হবে কি, যে ওই এম এর ভ্যালুটাকে তোমাকে ইয়ে করতে হবে, মানে 1/√2 বানাইতে হবে। তাইলে এখানে 1/√2 বানাইলে তাহলে তারপরে এখানে ওই জাস্ট ক্যালকুলেশন গুলা করবা, এখানে একটা চতুর্ঘাত সমীকরণ হয়ে যায়, বুঝছো? ওইটাকে তোমার নিজের এখানে ইয়েতে দেখবা, দেখতে যদিও বড় লাগতেছে, এটা কোনো জটিল তেমন কিছু না, তুমি জাস্ট ওই দ্বিঘাত সমীকরণের যে ইকুয়েশন গুলো আছে ওইটাই জাস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে তার ব্যান্ডউইথের ইকুয়েশনটা যে এরকম ধরনের আসবে। আর এরপর একটা জিনিস তোমাদের ছিল যে আমি ওই যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা আঁকে কিভাবে, যে ওইটা এখানে একটা প্রসিডিউর এখানে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, পরীক্ষাটা থাকবে না, তোমরা যদি নিজেরা শিখতে চাও শিখে নিতে পারো। এখানে এগুলি ভ্যালু টেলু বসায় পরে তোমাদেরকে বলছিলাম যে সেমিলক গ্রাফ পেপারে কাজ করা শিখাবো, ওটা আর দেখাচ্ছি না আর কি তোমাদেরকে, কারণ এখানে পিআইডি কন্ট্রোল আরেকটা ই আছে, এই যে এখানে এটাকে সেমিলক গ্রাফ পেপার বলে। এই পাঁচটার মধ্যে সবগুলা হচ্ছে, এটা আমাদের লিগাল পেজ আর কি, এই পাশে সবগুলো হচ্ছে আমাদের নর্মাল ইয়ের মতো। আর এই পাশটা এই যে এখানে যেটা এক্স এক্সিস যেটা, সে দেখো সেটা বাড়বে 0.1 0.2 0.4, এখানে 1 2 3, এখান থেকে মানে এখানে 1 10, তারপর হচ্ছে 100, এরকম করে করে বাড়তে থাকবে। এটারও এখন বুঝবাও না তেমন কিছু, তাহলে এটা একটু পর্যন্তই থাকে। এখন তোমাদের একটু স্লাইডের মধ্যে দেখায় দেই। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স এটা দেখতেছিলাম। এখানে একটা ম্যাথ দেওয়া যে এরকম ইয়ে একটা দেওয়া আছে, তো বলছে তার ব্যান্ডউইথ তার পিক ম্যাগনিটিউড বের করতে বলছে। তাহলে আমরা সূত্রটা জানি এগুলি সবের, তো জিএস এটা দেওয়া আছে, তাহলে টিএস হবে কি আহ, মানে 1/GS এরকম করা হয়েছে কেন, কারণ আমাদের যেই স্লাইডটা শেয়ার করতেছেন স্যার। স্লাইড শেয়ার হয়নি, দাঁড়াও দাঁড়াও। এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, তাইলে এখানে দেখো একটা ইয়ে বলা আছে যে ডিটারমিন ক্লোজ লুপ ব্যান্ডউইথ এন্ড ফর দা ফলোইং সিস্টেম উইথ ইউনিটি ফিডব্যাক, মানে হচ্ছে এখানে এই সিস্টেমটা আছে, তার এখান থেকে আউটপুট সি অফ এস নেওয়া হয়েছে, আর এখান থেকে একটা ইউনিটি ফিডব্যাক চলে গেছে এখানে, ঠিক আছে? এটা আমার হচ্ছে আর অফ এস, বুঝছো? ইউনিটি ফিডব্যাক এখানে নেগেটিভ হয়েছে। তাহলে এটার তাহলে কি হবে সূত্রটা পরে, এই যে এখানের মধ্যে এরকম হবে, জিএস এরকম হবে, তাহলে এটাকে তুমি ওই ফরম্যাটে নিয়ে আসলাম। তাহলে এখানে আমরা তাহলে কি 4 আছে, তার মানে ওমেগান সমান 2 হবে, ঠিক আছে? আর যেটা 0.25 এটা কিভাবে হয়েছে বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ তাহলে এখানে বসাবো হচ্ছে টোয়াইস যেটা ওমেগা এন সমান সমান 1 বসাবা 1 1,
আর আমাদের ওমেগা এন এর মান কত আসছে 2, তাহলে সেখান থেকে তোমার হচ্ছে গিয়ে যেটার মান আসছে 0.25 মানে 1/4 আর কি। ঠিক আছে, তাহলে ব্যান্ডউইথের সূত্রটা আমরা জানি, তো ওখানে জাস্ট মান বসাই দিবা। খেয়াল রাখবো বুঝছো, ওই কি জানি বলে ইউনিট গুলোকে একটু খেয়াল রাখবা। আমি এখানে কোনো কিছু ইয়েতে বলিনি, ম্যাগনিটিউডের ব্যাপারে কিছু বলিনি, তো এখানে কিছু লেখো না, জাস্ট খালি ম্যাগনিটিউড কত আসছে সেই ভ্যালুটাও তুমি এখানে বসাই দিবা। ঠিক আছে, স্যার এখানে একটা হ্যাঁ হ্যাঁ problem বলো। ছিল। স্যার ওই যে দ্বিতীয় লাইনে যে 4 ওমেগা এন এর ভ্যালু 2 ধরা হয়েছে হ্যাঁ এখানে, স্যার অনেক সময় তো দেখা যায় বইয়ে দেখছিলাম যে 4 উপরে থাকে, মানে আর 4 এর পরিবর্তে হয়তো মানে ডিফারেন্ট কোনো একটা। এইখানে তোমার মনে করো 16 আছে, ঠিক আছে, পুরোটাই। ঠিক আছে, হ্যাঁ তাহলে এখানে জি স্যার। ঘটনাটা ঘটছে যে এখানে গেইন যুক্ত হয়েছে, মানে হচ্ছে তোমার এখানে 4 আছে আর 4 আছে, মানে তার গেইন হচ্ছে 4। বুঝছো জিনিসটা? উপরে কি আছে সেটার দিকে তাকাবা না, ন্যাচারাল ফ্রিকোয়েন্সির জন্য তুমি এই জায়গা পিছনে এই যে নিচেরটার দিকে তাকাবা, উপরে কি আছে এটা দেখার দরকারই নেই। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, ফর্মুলা অনুযায়ী তো এখানে দুটো সমান থাকার কথা আছে, বাট এখানে তোমার গেইন 1 গেইন না, থাকার না। ফর্মুলা অনুযায়ী তোমার আমি ওই ইউনিটি গেইন ধরে নিচ্ছি, এই জন্য তোমার উপরে ওমেগা এন স্কোয়ার লিখতেছি, জি আর স্যার হচ্ছে বুঝছি। এস স্কোয়ার প্লাস এখানটা কে আছে। আচ্ছা, এখানে আবার সেম একটা ইয়ে দিছে ও, দিস ইজ স্পেসিফিকেশন অন এ সেকেন্ড অর্ডার ইউনিটি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম উইথ এ ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন, এবং ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন বলে দেওয়া আছে এভাবে। তাহলে হচ্ছে আর দ্যাট দ্য ম্যাক্সিমাম ওভারশুট মাস্ট নট এক্সিড 30%, মানে 0.3 এর বেশি ওভারশুট হওয়া যাবে না। আর রাইজ টাইম মানে 0.2 সেকেন্ডের মধ্যে হইতে হবে। ফাইন্ড লিমিটিং ভ্যালু অফ ম্যাক্সিমাম পিক এন্ড ভ্যালু, এর মধ্যে তোমার ম্যাক্সিমাম পিক কত উঠাইতে পারবা, বুঝছো ম্যাটটা? জি স্যার, বুঝতে পারছি। স্যার এখানে স্যার প্রথমে স্যার ওই যে ওমেগা এনার্জিটা যেটা বের করতে হবে। হ্যাঁ সেটাই। তাহলে দেখো পার্সেন্ট ওভারশুট বলে দেওয়া আছে যে কত, 30% হইতে হবে, 30%। 30/100 হবে। তাহলে সেখান থেকে এইখান থেকে যে আমার এখানে যেটার মানটা বের করতে পারবো, পারবো না? তো সেটা আসছে 0.3568। আর তোমার রাইস টাইম বলছে 0.2 সেকেন্ড, আমরা একটা রাইস টাইমের সূত্র জানি না, মাইনাস পাই ডিভাইডেড বাই ওমেগা ডি ছিল না, জি স্যার। ওমেগা ডি নাকি জি সিগমা স্যার। ডি এরকম ছিল আর কি। ওমেগা ডি। তাহলে সেটা হবে 0.2। তাহলে এখানে আবার আমরা যেটার মানগুলা আমরা জানি, তাহলে আমরা কি ওমেগা এর মান পেয়ে যাবো না? ঠিক আছে, এটা কিন্তু আমার রেডিয়ান পার সেকেন্ড আর কি। আচ্ছা, তাইলে এখান থেকে আমি বাকি সূত্রের মধ্যে ভ্যালু তাহলে বসা যায়, তাহলে আমি যেটার মান পাই গেছি ওমেগা এর মান পাই গেছি, তাহলে আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এখন যেটা একটা জিনিস আমরা ইসের মধ্যে প্লট করি হচ্ছে দুইটা জিনিস, যখন আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স প্লট করি, উপরে সাধারণত থাকে, দেখো এটা হচ্ছে আমার সেমিলক পেপার, সেমিলক পেপারে এই পাশটা নর্মালি ইয়ের মতো, এইটা যদি আমার 1 হয় এটা হবে তার 10 গুণ, এটা হবে 10, এটা হবে 100, এটা হবে 1000, এটা আহ, এভাবে এই ধরনের মানে সেমি লগ, নিচেটা হচ্ছে লগারিদমিক স্কেল আর উপর হচ্ছে নর্মাল স্কেল, এই জন্য এটাকে সেমি লগ গ্রাফ পেপার বলে। তো এখানে দেখো আমাদের যে 0 ডিবি হওয়ার আগে যে এই পরিমাণ আমার গ্যাপটা থাকে এটাকে বলে গেইন মার্জিন, আর যখন আমার 0 ডিবি কে সে ক্রস করে যায় সেটাকে আমরা বলি গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি বলি। আর ওই ক্রস ওভার ফ্রিকোয়েন্সির মধ্যে ওই সময়ের মধ্যে আমার যে ফেজের যা চেঞ্জ আছে 0 মানে 180 ডিগ্রি ফেজ চেঞ্জের মধ্যে, মানে হচ্ছে আমি কখনো কখনো ইনপুট দিই এটা, আউটপুট কিন্তু এইটা এসে পড়ে। এটা কি কখন হয় বলতো? আমরা এরকম ইনস্ট্রুমেন্ট পড়ছি ট্রানজিস্টরে ট্রানজিস্টরে, তারপরে পেমসে আসে। তারপরে আরেকটা কি আরো আছে তো, ইনভার্টিং এমপ্লিফায়ার পড়ো নাই? স্যার ওই যে অপেমসের কথা বলুন। হ্যাঁ, তো অপ এম্পের মধ্যে আছে এই জিনিস, তো এরকম ফেজ চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো উল্টেই যাচ্ছে এরকম। তো কিছু কিছু জায়গার মধ্যে তোমাদেরকে কমিউনিকেশনের মধ্যে পড়াইছি, যদি সাইন থিটা হঠাৎ করে কস থিটা হয়ে যায় মেসেজ কিন্তু হারায় যাবে, এরকম পড়াইছি না? তোমার কস থিটার মান যদি 0 থাকে তাহলে সাইন 0 তো
cos 0 তোমার 1 দেখাবে, কিন্তু যদি ওইটা সাইন হয়ে যায়, ফেজ চেঞ্জ হয়ে, তাহলে সেটা কি হয়ে যাবে? ইনফরমেশন হারায় নাই যাবে। হয়ে যাবে। নাই হয়ে যাবে জিনিসগুলো। তাহলে এগুলিও খুব ইম্পর্টেন্ট প্যারামিটার আর কি। আর একটা ভিডিও দেখাবো, তখন বুঝতে পারবো খুব ভালো মতো। তো এইগুলো একটু ইয়েটা দেখবা, আমি এখানে একটা ভিডিও দেখাবো তোমাদেরকে, ওটা স্পিড বাড়ায় দেখাবো, তো তাই ওই জন্য ইয়ে করবো। trend works out with real life. Low সাউন্ডটা কি পাচ্ছিলা? সাউন্ড আসতেছে। জি আচ্ছা, স্যার। আচ্ছা, স্পিড বাড়ায় দিলাম। Hey guys, this is Brian Douglas here from Control System Laboratories. In this video, I want to discuss with you some of the methods that we use to perform system identification. And we're going to do that with a very simple but informative experiment. I have here a spring, but this isn't any ordinary spring. It's, well, actually it is just an ordinary spring. So ordinary, in fact, that I just purchased it right down the street at the local hardware store. This type of spring is called an extension spring. Now this is a pretty simple system where we're just going to suspend a good idea of how the force of the spring. Okay, we'll stop here with 50 newtons for two reasons. Direction only, and we can আচ্ছা, এখন সে এখানে করবে যে এই স্প্রিংটার মধ্যে একটু একটু করে মাস অ্যাড করতে থাকবে, ঠিক আছে? আমরা তো যে ইয়ে সিস্টেম পড়তেছি আর কি, সাইনোসয়েডাল সিস্টেম পড়তেছি, তো স্প্রিংটাকে সে আপ ডাউন করাবে, তো সেটা একটা সাইনোসয়েডাল সিস্টেমের মতো বিহেভ করবে। তো তখন আসলে ঘটনাটা কি ঘটে একটু সে ওই জিনিসটা একটু ব্যাখ্যা করবে। test that with a real simple check. So I've hung the spring vertically now so that I can take advantage of gravity to convert mass, which will hang on the end, into force, which is going to stretch the spring. So I've already marked the neutral point for the spring on this piece of wood at the back, and I'll use that piece of wood to mark all of the new relative distances as I add mass to the spring. I'm going to add mass equivalent to 10 newtons of force at a time, and I'll add mass using this paint can, which already weighs 10 newtons, and I'll fill it up with water 10 newtons at a time. We'll mark it on the board, and then we'll graph it a little bit later. Okay, we'll stop here with 50 newtons for two reasons. The first is it's about to contact the ground, so that's going to mess up our test. But the second reason is that right around 50 newtons is the manufacturer's recommended maximum operating force before you run the risk of destroying the spring. আচ্ছা, তো সে এখানে বলছে যে সে 50 নিউটন পর্যন্ত ফোর্স দিছে ওই ইটার উপরে, এই স্প্রিংটার উপরে। স্প্রিংটার উপর ফোর্সটা সে দিছে কিভাবে? ওই যে নিচে যে ইটা আছে, রঙের ইয়েটা আছে, বক্সটা আছে, সেই রঙের ডিব্বাটার মধ্যে সে একটু পর পানি ভরছে। আর সে 50 নিউটন পর্যন্ত আরেকটা কারণে দিছে যে যারা ম্যানুফ্যাকচারার তারা বলে দিচ্ছে যে এটা সর্বোচ্চ 50 নিউটন পর্যন্ত মানে তার আগের অবস্থা ফেরত আসতে পারবে, এরপর হচ্ছে সে মানে নষ্ট হয়ে যাবে। এটা বুঝছো তো এই জিনিসটা? জি স্যার, স্প্রিং So ইলাস্টিসিটি। let's take the measurements that we have on the board here, plot it out, and see if we can get the spring constant from it. We made those 6 measurements in 10 newton increments starting at 0 newtons and going up to 50 newtons. And when we plot those 6 different points, we can get a pretty good idea of how the force of the spring changes as a function of its stretched distance. But remember though, the spring can't be compressed at all, so no matter how much negative force is applied, you'll never get any negative distance out of it. Now we only know what the curve looks like up to 50 newtons. And beyond that, we're not sure what the curve would look like, but we do know that if we increase the force high enough, eventually the spring was going to break. But what happens up there really isn't all that important. The only thing that really matters is that we avoid. আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখো যে নেগেটিভ যদি কোনো ইয়ে দেয়, ফোর্স দেয়, তাহলে সে আর কোনো মানে ডিস্টেন্স বলতে কি বোঝাচ্ছে? এখানে তোমার যে টান দিলে যে পরিমাণ নট সরতেছে, এখানে 0 রয়ে গেছে। কারণ কি ম্যানুফ্যাকচার, আমি একটু শুরুর দিকে একটু দেখাই তোমাকে, এটা ছবিটা আছে কিনা। এই যে এটার দিকে তাকাও, এটাকে তুমি যদি ওদিক দিয়ে চাপ দাও, সে আর ইয়ে হবে না, ছোট হবে না। বুঝছো জিনিসটা? জি স্যার, ওই চাপ সংকোচন করবে না। ওইদিকে দিতে হবে, হ্যাঁ, সংকোচন হবে না, প্রসারণই হবে এটা খালি, বুঝছো? right in the middle here. And so this is the operating region that we want to use this spring in, and we're going to design our system to use that. Now the slope of this line corresponds. আচ্ছা, তাহলে এখানে দেখাচ্ছে যে আমাদের এই যে দেখো এখান থেকে শুরু করে ওই যে 0.4 এর পরের এই জায়গা পর্যন্ত এইটুকু হচ্ছে আমার ডিজাইন, এই জায়গার মধ্যে আমি ডিজাইন করতে পারবো। এরপরে চলে গেলে এটা ছিঁড়ে যাবে এরকম ধরনের, বুঝছো? 50 নিউটন ক্রস করে ফেলতেছে। তো বুঝতে পারতেছো যে মানে ডিজাইনাররা ডিজাইন করে কিভাবে। To the spring constant, which is approximately 94 newtons per meter. And since we're only going to use this in the linear region, we can describe the spring using this equation,
force equals 94 times x, where x is the distance. So now that we have our linear equation, let's use this spring in a system and build a linear harmonic oscillator. Now this is a pretty simple system where we're just going to suspend a mass from the spring. But the key is that the mass that we choose is going to be equivalent to 30 newtons. That way the spring at rest is right in the middle of our linear region. But the thing that the spring is attached to isn't stationary. It's going to be able to move up and down a distance of x1, and that's going to be our input into the system. And the distance that the mass moves, x2, is going to be the output of the system. If we draw a free body diagram of the mass, you'll see that there's three separate forces acting on it. There's a force up from the spring at rest, which is just equivalent to 30 newtons. And then there's also the force of the spring that's due to its stretched and compressed distance. And finally, there's the force due to gravity, which is also equivalent to 30 newtons. And that force of gravity and the original force of the spring cancel each other out. And now from this, we can write the differential equation using Newton's laws, which states that mass times acceleration is equal to the sum of the forces. Now remember that x1 is our input and x2 is the output of the system. So let's rearrange this equation so we can get them on opposite sides. Now we can take the Laplace transform of this equation to write it in the s domain, and then solve for the output divided by the input to get the transfer function for our system. And now we can use this transfer function to gain a lot of insight into our system. But notice that this is really just a normal second order system. And that might be a little bit more obvious if we just rewrite that equation into the standard second order form that you're probably already used to seeing. And from this relationship, we can see that the natural frequency, omega naught, is equal to about 5.54 radians per second. And also you can see that the damping ratio zeta is 0, which means there is no damping. But is that correct? Well, we didn't write out any damping when we wrote our equations of motion, so that much is true. But let's see what zero damping does to the Bode plot and see if that makes এটা ভিডিওটা আরেকবার তুমি ভালো মতো দেখলে হয়তো আরো ভালো মতো বুঝতে পারবা, কিন্তু এতক্ষণ দেখে কি কিছু মনে পড়তেছে? ফ্রি বডি ডায়াগ্রাম, তারপরে ট্রান্সফার ফাংশন দেওয়া, বুঝতেছো জিনিসগুলা? জি স্যার। তো মানে হচ্ছে গিয়ে মানে রিয়েল লাইফে যে কাজগুলো আমরা শিখতে পারতেছি এটা বুঝতে পারবো আর কি। সে আসলে মূলত করতেছে কি, আমাদের স্প্রিং কনস্ট্যান্ট বের করার চেষ্টা করতেছে। তো সেখানে সে বলছে যে প্রথমে সে করছে কি 30 নিউটন মাস তার সাথে যোগ করছে। কারণ কি 30 নিউটন মাস যোগ করলে আর হচ্ছে মাস তাকে নিচে টান দিবে, আবার গ্র্যাভিটেশন তাকে উপর টান দিবে, তাহলে একটাকে ক্যান্সেল করবে, শুধুমাত্র স্প্রিং কনস্ট্যান্টের যে কারণে তার মধ্যে যে ফোর্সটা আছে ওইটাই তার মধ্যে কাজ করবে। তো সেটা দ্বারা সে ট্রাই করবে যে স্প্রিং কনস্ট্যান্ট বের করার জন্য। তো এখন দেখো এটা দেখে সে বের করছে, তো দেখা গেল যে এখানে যে সিস্টেম সেটা হচ্ছে কি একটা সেকেন্ড অর্ডার সিস্টেম, যার জেটার মান হচ্ছে 0, মানে হচ্ছে কোনো ইয়ে নাই, ড্যাম্পিং নাই এটার মধ্যে, এই যে এখানে। তো সেটা কি আসলে এই জিনিসটা কি না? তো সে বলছে যে রিয়েল লাইফে দেখতে হলে তখন বোর্ডে প্লট করতে হবে। বোর্ডে প্লট করে এটা হচ্ছে গিয়ে ওই ধরনের প্লট যেটা একটু আগে তোমাকে দেখাইছি আমরা, ওই যে সেমিলো গ্রাফ পেপারের মধ্যে, ওটাকে বোর্ডে প্লট বলে। তো ফ্রিকোয়েন্সি রেসপন্স যে কার্ভ, ওই কার্ভ গুলা অ্যাকচুয়ালি ওটার আরেকটা নাম হচ্ছে বোর্ডে প্লট। any sense in real life. Now remember, for a second order system, the gain is approximately 0 dB up to naught, then it falls off at minus 40 dB per decade, and right at omega naught there's a peak that is approximately equal to 1 divided by 2 times zeta. And since zeta is 0, that means that this peak blows up to infinity. So without any damping in our system, if we input a signal at the frequency of the natural frequency, then our system is going to blow up into infinity, which isn't desirable, nor is it really realistic. And that's because all physical systems have a damping term, no matter how small. That is just the energy loss from heat being generated or sound being generated as the molecules push and pull against each other. So with that being said, a more realistic Bode plot for our system might be this yellow line, which has a little bit of damping. The same can be said for the phase of our system, which for a second order system starts at 0 degrees, and if there was no damping, it would just shoot straight down to minus 180 degrees phase at the natural frequency. But with a damping term, it's going to be smoothed out, something a little bit more like this. We could also look at the characteristic equation of our transfer function and then map the poles and zeros in the S-plane. This system has two poles, and they both exist on the real line at the positive and negative natural frequency. Of course, just like we did with the Bode plots, there's going to be a small damping term here. So really both of these poles are going to exist slightly in the left half plane. How slightly depends on the actual damping ratio of our system. Now there's one thing I want to show you with this S-plane map. Remember, it's kind of like a topo map of peaks and valleys, where each of the poles is an infinite peak. And in this case, the two poles being close to each other creates this mostly flat region in between the two. Now remember, along that real line is the frequency content. This is what we're plotting in the Bode plot. This occurs when you set the real component to 0 and all you're looking at is the imaginary component in the S-plane. And so now you can see really easily where that infinite peak in the S-plane along the real line corresponds to the infinite peak in the Bode plot. And that mostly flat region in between the two is that mostly flat region in the Bode plot. So the Bode plot is really just a slice of the S-plane, which I think is kind of cool how all of this stuff is interrelated. But enough of all of this math. Let's go back to our real physical test and see if it behaves the way that we expect it to. Now, I had originally attempted to build a contraption that would input a sine wave into our system here. Engineering flaw, it didn't work very well, and then I didn't have time to fix it.
So now instead you're left with me inputting the sine wave with my hand. It's not going to be perfect, but I think it's going to be close enough. And so we're going to start with real low frequencies here. I'm just going to move my hand up and down really slowly to simulate, like a tenth of a hertz or something like that, something very, very small compared to the natural frequency. And what you can see here is that as my hand moves up and down, the mass moves up and down with my hand in phase and with the exact same amplitude. And that's exactly what we see here, is really low frequencies. Thanks to much, much lower than the natural frequency of the system, gain is 0 dB and phase is in phase. But if I input a little bit faster frequency, something closer now to the natural frequency, you can see I'm barely moving my hand at all, and this mass is moving all over the place. And that's because the gain is so much higher there near the natural frequency. You can hear that, it's actually clicking as it gets a little bit too high and it's getting to the nonlinear region of the spring. And lastly, if we go all the way up to the high frequency information, we should see almost no input make it through to the mass because it's dying off here at minus 40 dB per decade. So if I take the mass here and I input a very high frequency sine wave input relative at least to the natural frequency, you can see that the mass isn't moving much at all, at least relative to my hand. And that's because we're all the way up here in this high frequency information. So the general trend works out with real life. Low frequency information is basically passing it straight through, gain of 0, phase of 0. You get to the natural frequency and things tend to go a little bit unstable, but then as you get to higher and higher frequencies, none of that input signal makes it all the way out. This is called a sine sweep. If we start at low frequencies, we can sweep through the entire frequency spectrum, measure the output, and we can draw this graph just from test alone. And that's one of the ways that we can do system identification without actually knowing what the system is comprised of, by doing these sine sweeps. All right, before I end this video, there is just one other thing I just want to kind of tie it all together. So in order to do that, we'll go back to the blackboard. Now you might be thinking at this point, we just spent the entire video on the white box method. And that's because since we knew we were dealing with a spring and mass system, we were able to write the equations of motion directly. And then after we developed those equations, we were able to go and test them. This is called a sine sweep, because the inputs sweep through the entire go about identifying a system. And this is really important because having a good model আচ্ছা, এখন এই জায়গাগুলোতে তোমরা বুঝতে পারছো কিছু জিনিসগুলা, বা কি বুঝতে পারছো একটু ওটা একটু বলো। যখন আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি চেয়ে কম ফ্রিকোয়েন্সিতে মুভ করি, তখন আমাদের মুভমেন্টের যে অ্যামপ্লিটিউড আর সিস্টেম অ্যামপ্লিটিউড সেম থাকে, মানে খুব বেশি চেঞ্জ হয় না। মানে হচ্ছে মানে যে আমাদের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির কম যখন থাকতেছে তখন মানে আমি অল্প করে নাড়াচ্ছি, দাঁড়াও ভিডিও অন করি। হ্যাঁ, দেখতেছো আমাকে? জি স্যার। হ্যাঁ, তো তখন হচ্ছে আমি যে অল্প অল্প করে নাড়াচ্ছি, কিন্তু সাথে কি ওই বক্সটাও নড়তেছে সাথে সাথে। এটা হচ্ছে আমার হাত হচ্ছে ইনপুট আর আউটপুট হচ্ছে ওই বক্সটা, বুঝছো? আমি অল্প অল্প করে নাড়াচ্ছি, হ্যাঁ, আর সেটা চেঞ্জ হচ্ছে। যখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে রেজোনেন্স সরি ওই ন্যাচারাল ফ্রিকোয়েন্সির কাছাকাছি মানে চলে আসছে, তখন আমি অল্প নাড়াইলেই বেশ ভালো আউটপুট পাচ্ছি। কিন্তু এরপরে যখন আরো জোরে ফ্রিকোয়েন্সি বাড়াই ফেলছি, কোনো চেঞ্জ হচ্ছে না। বুঝছো জিনিসটা? উল্টা উল্টা আর সে আরো মানে তার জায়গায় চুপ করে বসে আছে। বুঝছো জিনিসগুলা? জি স্যার। জি স্যার। তো জি একটা স্যার, বুঝতে প্লট পারছি। মানে বোর্ডে প্লট দেখে কিন্তু এই জিনিসগুলো বোঝা যায়। আর ওই যে ফেজ যে উল্টা হয়ে গেছে ওখানে মানে যে তুমি এখানে যদি এভাবে এভাবে দাও, তুমি এভাবে দিলে ও ঘুরবে এভাবে, তুমি আবার যদি এভাবে দাও ও যাবে এভাবে। বুঝছো জিনিসগুলা? ওই জায়গা থেকে ওই ফ্রিকোয়েন্সিতে আর কি। জি তো এটা পুরো ভিডিওটা আমি লিংক দিয়ে দিছি, এটা অনেকটুক আছে, তো ওটা তোমরা এই করে দেখো আর কি। আচ্ছা, আর এরপরে ক্লাস শুরু করা থেকে পিআইডি কন্ট্রোলার কি শুরু করবো নাকি আমি নইলে শনিবার ক্লাস নিবো নইলে? স্যার শনিবার এরপরে ক্লাস 10:30 স্যার, ছুটিটা দিলে ভালো হইতো স্যার, নাস্তাটা খাইতে পারতাম। আচ্ছা শোনো, তাহলে ইয়ে কর, তাহলে আজকে ক্লাস এতটুকুই থাক। নেক্সট ক্লাসটা আমরা শনিবারে শেষ করে দেবো না, বুঝছো? শনিবার যদি তোমাদের বন্ধর দিন, অনলাইন তো সমস্যা নাই তো নাকি? না স্যার, লাস্ট ক্লাস। শনিবারে একটু শনিবারে হ্যাঁ কন্ট্রোলের লাস্ট ক্লাসটা নিবো আর কি, পিআইডি কন্ট্রোলারের উপরে। ওইটা লেখালেখির কিছু নাই, স্লাইড দিয়ে দিব নে, ওটা থেকেই তোমরা বুঝতে পারবা। স্যার লাস্ট ক্লাস যেহেতু স্যার যদি রবিবারের দিকে বা ওই যে অফলাইনে নিতেন স্যার, তাহলে অনেকের অনেক কিছু জানার থাকলে ইয়ে করতে পারতো। হ্যাঁ হইতে পারে, আমার কোনো সমস্যা নেই। তো রবিবার আসবা তোমরা ইয়েতে, অফলাইন আসবা? এখন তো স্যার এটা বলতে পারতেছি না স্যার, আমরা কবে আসতে পারবো। সেটাই আমি স্যার আবার বলতেছি নাকি যে এক সপ্তাহ হরতাল দেবে স্যার। হ্যাঁ এই জন্যই বললাম সামনের পরিস্থিতির কোনো ইয়ে নাই। শোনো, আমি শনিবার দিন শেষ করে দিই, এরপর তোমরা আসলে আমি আবার আরেকবার এক্সট্রা ক্লাস নিতে কোনো সমস্যা নেই। জি স্যার, তাহলে হবে স্যার। হ্যাঁ ল্যাবও কি স্যার? হ্যাঁ, ল্যাব অনলাইনে নিবো আমি, ল্যাব ম্যাট ল্যাব তো ওটা ওটা ইয়ে নাই, সমস্যা নেই। তোমরা ইয়ের মধ্যে ম্যাট ল্যাব ওপেন রাখো তোমাদের ল্যাপটপে। দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় স্যার, তাহলে পরীক্ষা স্যার আমরা কিভাবে দিব?
এটা মানে মহান আল্লাহ তাআলা ভালো জানেন। স্যার শনিবারে যদি কন্ট্রোল সিস্টেম কি শেষ হয়ে যাবে আমাদের সিলেবাস? বাচ্চা থাকলে আর কি, ইনশাল্লাহ আমি বাচ্চা থাকলে, তোমার বাচ্চা থাকলে, আমার মুখ যদি চলে, অনেক কিছুই মানে ইয়ে আছে, কনস্ট্রেন্ট আছে এখানে। মানে আর একটা টপিক আছে আর কি, লাস্ট টপিক। আর এদিকে তো স্যার মেজারমেন্ট শেষ। হ্যাঁ হ্যাঁ, মেজারমেন্ট শেষ। আচ্ছা, তোমার রেকর্ড গুলো অফ করে দাও।